আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ইসরায়েল ফিলিস্তিনের ভয়াবহ যুদ্ধের সংবাদ জানিয়ে দেব। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করল হামাস। এদিকে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় আহমাদিনেজাদ। আরও জানিয়ে দেব, মধ্যস্থতা করছে রাশিয়া, ইরানের সাথে শিগগিরই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন। এরপর জানিয়ে দেব, গাজার জনগণের প্রতি ইতালীয়দের সমর্থন এবং ফ্রান্স থেকে ফিলিস্তিনপন্থী ইমামকে বহিষ্কার। আরও থাকছে, উত্তর কোরিয়া সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফের পুতিনের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য বাইডেনের। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হামাসের। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার ২৬ মে হামলা চালানো হয় বলে দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। অন্যদিকে কেন্দ্রীয় শহরে ইসরায়েলের সেনাবাহিনী সম্ভাব্য রকেট হামলার জন্য সতর্কতামূলক সাইরেনও বাজিয়েছে, খবর রয়টার্সের। রোববার এক টেলিগ্রাম পোস্টে আল কাসাম ব্রিগেড বলেছে, বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় রকেট হামলা করা হয়েছে। এদিকে হামাস আল টিভি বলেছে, গাজা উপত্যকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। গত ৪ মাস ধরে তেল আবিবের রকেট হামলার জন্য কোনো সতর্কতামূলক সাইরেন শোনা যায়নি। যদিও কি কারণে সাইরেন বাজানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা কর্তৃপক্ষ বলেছে তারা কোনো হতাহতের খবর পায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের এই হামলা ইঙ্গিত দেয় যে আকাশ ও স্থলপথে ইসরায়েলের ৭ মাসেরও বেশি সময়ের বিধ্বংসী হামলা সত্ত্বেও এখনও তারা হামাস দূরপাল্লার রকেট ছুড়তে সক্ষম। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে দেশটির ১২০০ নাগরিক নিহত হন। এছাড়াও ২৫০ জনেরও বেশি মানুষকে বন্দী করার সশস্ত্র গোষ্ঠীটি এই হামলায় প্রতিক্রিয়ায় ৭ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৮০,০০০। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আলোচনায় আহমাদিনেজাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে দেশটিতে প্রেসিডেন্ট পদ এখনো ফাঁকা রয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ অংশ নেবেন বলে জানিয়েছেন কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছে। আহমাদিনেজাদ সমর্থকদের দ্বারা পরিচালিত টেলিগ্রাম চ্যানেল দোলাত বাহারি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি আত্মবিশ্বাসী ও পরিস্থিতি ভালোর জন্য পরিবর্তন হচ্ছে। আহমাদিনেজাদ বলেন, কেবল ইরান নয়, সারা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে। আমি আশাবাদী যে আমরা খুব দ্রুত দারুণ কিছু পরিবর্তন দেখতে পাবো। গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে আগামী ২৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ায় ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমাদিনেজাদ এই সম্ভাব্য প্রার্থী তাকে স্বাগত জানিয়েছে তার সমর্থকরা। তাদের দাবি তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ইরানের তাবরিজের পার্লামেন্টের সদস্য আহমেদ আলী রেজা বেগি বলেন, যদি নির্বাচনে আহমাদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বিজয়ী হবেন। অতীতের নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিলের বিষয়ে সতর্ক করেছেন। দেশটিতে ২০১৭ এবং ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। আলী রেজা বেগি বলেন, আহমাদিনেজাদকে নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন করবে, কেননা তিনি প্রার্থী হওয়ার পর তা বাতিল হলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। ওই সময় তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন, এমনকি প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন। তবে সাম্প্রতিক সময় তিনি নীরব ছিলেন। আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। মধ্যস্থতা করছে রাশিয়া, ইরানের সাথে শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাহরাইনের ফার্স্ট ডেপুটি স্পিকার আব্দুল নবী সালমান। দুই দেশের মধ্যে গত 8 বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বহাল করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরান হচ্ছে প্রতিবেশী একটি দেশ এবং বাহরাইন আঞ্চলিক প্রতিটি দেশের সাথে সম্পর্ক রাখার বিষয়টি সমর্থন করে। আব্দুল নবী সালমান বলেন, মানামা এবং তেহরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করার পর সে ব্যাপারে বাহরাইনের সরকার ও সংসদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া রয়েছে। এমনকি জাতীয় সংসদের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক বিবৃতি দেওয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অন্য যে কোনো দেশের চেয়ে বাহরাইন হচ্ছে ইরানের সবচেয়ে কাছের দেশ। ইরানের বহু বিশেষজ্ঞ বাহরাইনে বসবাস করেন এবং বাহরাইনের নাগরিকদেরও আমরা ইরানে বসবাস করতে দেখেছি। এর পাশাপাশি বহু দশক আগেও ইরান ও বাহরাইনের মধ্যে বাণিজ্য চলে আসছে। ইরানের সাথে স্থিতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে বাহরাইনের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, খুব শীঘ্রই আশা করা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে, যার ভিত্তি হবে সম্মান এবং সৎ প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি। তিনি জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী এবং ইরান ও বাহরাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তারা মধ্যস্থতা করছে। বাহরাইনের ডেপুটি স্পিকার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তা চিরদিন স্থায়ী হতে পারে না। এখন দুই দেশেরই উচিত আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা। এক নজরে ইটালি ও ফ্রান্সের কিছু ঘটনা। গাজার জনগণের প্রতি ইটালীয়দের সমর্থন এবং ফ্রান্স থেকে ফিলিস্তিনপন্থী ইমামকে বহিষ্কার। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি ইটালীয়দের সমর্থন। ইটালি সরকারের ঋণের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্কতা। ফিলিস্তিনকে সমর্থন করার কারণে ফ্রান্সের একটি মসজিদের ইমামকে বরখাস্ত করা। ফ্রান্সের একটি আদালতে সিরিয়ার 3 কর্মকর্তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় এবং ফ্রান্সে প্রকাশিত হয়েছে এক ইরানি কবির কবিতার অনুবাদ। গত কয়েক ঘন্টায় এই ছিল ইউরোপের ওই দুই দেশে প্রকাশিত বাছাই করা খবর। ইরানি সংবাদ সংস্থা ওয়াইজিসের মতে ইটালির পার্লামেন্টের প্রাক্তন সদস্য স্টিফানো আপুজো গাজা গণহত্যা বন্ধর এই স্লোগান দিয়ে পার্লামেন্ট ভবনের ব্যালকনিতে ফিলিস্তিনি পতাকা স্থাপন করে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন ঘোষণা করেছেন। ফ্রান্সের ৭৭তম কান ফিল ফেস্টিভ্যালে ইটালীয় অভিনেত্রী ইয়াসমিন টিক্কাও ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন এবং সংহতি ঘোষণা করেছেন। তিনি তার জামার কলারে ফিলিস্তিনি পতাকার নকশা করা একটি ব্যাস কোট পিন হিসেবে স্থাপন করে সমর্থন প্রকাশ করেন। এদিকে ইন্না জানিয়েছে, ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভ্যাটিকানে ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসে আল মাহাদি ইসলামী সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে ইটালিতে মোতায়েন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা সাবুরি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট রাইসিও এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সর্বোচ্চ নেতার নির্দেশিত ইসলামী জিহাদি এবং জাতীয় শাসন ও নীতিমালা অনুসরণ করে এবং যোগ্যতার ভিত্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন। সেই সাথে আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়ন ঘটাতেও সক্ষম হয়েছিলেন। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং IMF ইটালি সরকারের ঋণ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এক বিবৃতিতে IMF ইটালি সরকারের ঋণ মোকাবেলার দ্রুত ও সিদ্ধান্তমূলক আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভবিষ্যৎবাণী করেছে যে 2024 সালে ইটালির পাবলিক ঋণ জিডিপির 140% পৌঁছাবে। বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ইসরায়েলের সমর্থনে ফ্রান্স সেদেশের বৌদ্ধ শহরের আল ফারুক মসজিদের ইমাম আব্দুর রহমান রেজওয়ানকে বহিষ্কার করেছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং তথাকথিত ইসরায়েল বিদ্বেষের অভিযোগ আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে AFP জানিয়েছে, শুক্রবার প্যারিসের একটি আদালত সিরিয়ার 3 কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ওই আদালত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত 3 সিরীয় কর্মকর্তাকে কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 3 জন হলেন সিরিয়ার বাথ পাথের জাতীয় নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আলী মামলুক, বিমান বাহিনীর গোয়েন্দা অফিসের সাবেক প্রধান জামিল হাসান এবং বিমান বাহিনীর একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা আব্দুল সালাম মাহমুদ। উত্তর কোরিয়া সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর অভিযোগ, সেখানে পাঠানো হচ্ছে নজরদারি বিমান, ড্রোন ও বেলুন। খবর দ্য রয়টার্সের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম গ্যাং ইল বলেন, কোরীয় উপদ্বীপ লক্ষ্য করে বারবার টহল দিচ্ছে গোয়েন্দা বিমান ও ড্রোন। সীমানা লঙ্ঘন করছে নজরদারি বেলুন, যা পিয়ংইয়ং এর সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অভিযোগ করা হয়, সমুদ্র সীমানাতেও বাড়তি তৎপরতা দেখাচ্ছে সিউলের নৌবাহিনী ও কোস্ট গার্ড। উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব সার্বিক নিরাপত্তা লঙ্ঘনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন উত্তর কোরীয় প্রতিরক্ষা মন্ত্রী। তবে এই উল্টো সুরও আছে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার তরফ থেকে। সেখান থেকে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলার জন্যই জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি এই অঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
ফের পুতিনের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও তার বক্তব্যে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন। ওয়াশিংটন কিয়েভ অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। ওয়েস্ট পয়েন্টে ইউএস মিলিটারি একাডেমির স্নাতকদের সামনে কথা বলার সময় বাইডেন উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধে কোনো আমেরিকান সৈন্য নেই, আমি এটাকে সেভাবে রাখতে বদ্ধপরিকর। তবে আমরা ইউক্রেনের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং আমরা তাদের সাথেই দাঁড়াবো। আমরা এমন একজন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি যাকে আমরা বহু বছর ধরে ভালো করেই জানি। সে একজন অত্যাচারী, আমরা সরে যাব না, যেতে পারবো না, মার্কিন প্রেসিডেন্ট বলেন। পুতিন নিশ্চিত ছিলেন যে ন্যাটো ভেঙে যাবে। বাইডেন বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের মতে তিনি 2021 সালে জেনেভায় বৈঠকের সময় রুশ নেতাকে বলেছিলেন যে তিনি যদি ফিনল্যান্ডাইজেশন অর্থাৎ ইউক্রেনের নিরপেক্ষতা চান তবে এর ফলাফল হবে সমগ্র ইউরোপের ন্যাটো করুপ। আজ বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা জোট আগের চেয়ে শক্তিশালী, বাইডেন যোগ করেছেন।